ওয়েলকাম টু এমএ ফিজিক্স ক্লাস। আজকে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা পড়াবো ক্লাস 10 এ। আচ্ছা, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। এবার থেকে কন্টিনিউ ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমি ক্লাস 10 এর পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার ইন্ট্রোডাকশন এবং কিছুটা আমি পড়ানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা ভালো করে দেখ, ভালো লাগবে। এবং এখান থেকে খুব সহজে মাধ্যমিকের কোশ্চেন গুলো করে আসা যায়। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে সুন্দরভাবে পারা যায়। যত কঠিন কোশ্চেনে আসুক না কেন তোরা সবাই করে দিবি। চল শুরু করা যাক। এটা আছে নিউক্লিয়াসটা, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন গুলোর মাধ্যমে সব পারা যায়। কিন্তু এই চ্যাপ্টার থেকে কঠিন কোশ্চেন করবো যদি ভাবে কিন্তু করতে পারবে। তাই এটা ডিপলি একটু পড়াশোনা করে দিতে হবে। যদি উপর উপর মুখস্থ করে যাস তাও তোরা সেই মাধ্যমে কমন পেয়ে দিতে পারিস। কিন্তু যদি কঠিন কোশ্চেন অনেকবার করে, এখান থেকে ভিতর থেকে কোশ্চেন করে বা কনসেপচুয়াল কোশ্চেন করে, তখন কিন্তু পারবি না। একটু ভালো করে পড়তে হবে এটা। দেখ, পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার অ্যাকচুয়ালি তোরা মনে হয় আগের ক্লাসে পরমাণু সম্পর্কে জেনেছিস, তাই তো? পরমাণু কি ছিল, যে পরমাণুর গঠন, সেই বোর্ডে পরমাণুর গঠন মডেল সব ছিল অনেকগুলো। এখানে পরমাণুতে কি ছিল, যে পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন গুলো থাকে। এই প্রোটন আর নিউট্রন গুলো যেহেতু নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই এই কণাগুলোকে বলছে, এই পার্টিকেল গুলোকে বলছে নিউক্লিয়নস, ঠিক আছে? আর এই নিউক্লিয়াসের চারিদিকে কি হয়, ইলেকট্রন গুলো ওদের অরবিটে কক্ষপথে ওরা ঘুরতে থাকে, তাই তো? এই ছিল মডেল। এবার আমাদের এই চ্যাপ্টার প্রধান কাজ হচ্ছে, প্রধান যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ এই নিউক্লিয়াস গুলো নিয়ে আলোচনা করবে। এর মধ্যে কি ঘটনা ঘটে, তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা গেছে, যে এই পরমাণু নিউক্লিয়াস থেকে, যে পরমাণু নিউক্লিয়াস টু নিউক্লিয়াস মানে এক পরমাণু এবং অন্য আরেকটা পরমাণু নিলে, এই নিউক্লিয়াস যদি বিক্রিয়া করে, নিউক্লিয়াস সংযোজন হতে পারে, নিউক্লিয়াস বিভাজন হতে পারে, ঠিক আছে? এইগুলোকে বলছে নিউক্লিয় বিক্রিয়া। এই নিউক্লিয় বিক্রিয়ার ফলে নিউক্লিয়াস থেকে এক ধরনের কণা বা রশ্মি বেরিয়ে আসে। সেই রশ্মি বা কণাগুলোকে বলছে আলফা, বিটা, গামা, এইসব। আমাদের ফার্স্টে জানতে হবে আলফা, বিটা, গামা এদের প্রপার্টি সম্পর্কে জানতে হবে। এরা কি ধর্ম এদের থাকে সেটা সম্বন্ধে জানতে হবে, তারপরে জিনিসটা ভালো বুঝতে পারবে। তাই ফার্স্টে আগে বলি, নিউক্লিয়াস পড়ানোর আগে, যে আলফা, বিটা, গামা এইগুলো কি জিনিস। আলফা হচ্ছে একটা কণা, মনে থাকবে। আলফা কিন্তু কোনো রে না, রশ্মি না। আলফা হচ্ছে একটা কণা, বিটা হচ্ছে একটা কণা, আর গামা হচ্ছে একটা রশ্মি। আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল আর গামা রে। সবসময় মাথায় রাখবি সবচেয়ে ক্ষতিকারক কোন জিনিসটা আলফা, বিটা, গামার মধ্যে। সবচেয়ে গামাটা ক্ষতিকারক। গামাটার ভেদন ক্ষমতা, যে কোনো জিনিস ভেদ করে চলে যায়। অ্যাকচুয়ালি গামাটার এনার্জি খুবই বেশি। এতে কি হয়, আলফা কণাটা কি, আলফা কণা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হিলিয়াম-24, একটা হিলিয়াম-24 পরমাণু, একটা হিলিয়াম-24 কণা যদি বেরিয়ে যায়, তার মানে বলতে পারে ওখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, ঠিক আছে? আলফা কণা মানে কি, একটা হিলিয়াম-24। একইভাবে বিটা কণা মানে কি, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, একটা ইলেকট্রন যদি কোথা থেকে বেরিয়ে যায়, বা ইলেকট্রনের স্রোত, এই ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, সেটা বিটা কণা বেরিয়ে যাওয়া। হ্যাঁ না, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে বিটা কণা বেরিয়ে যাওয়া, ঠিক আছে? হিলিয়াম-24 মানে হচ্ছে আলফা কণা, আর ইলেকট্রন মানে হচ্ছে বিটা কণা। এবার আলফা কণাটা কি হয়, আলফা কণার এনার্জি সবচেয়ে কম, এর শক্তিটা সবচেয়ে কম, এটা মাথায় রাখবে। এটা মিডিয়াম টাইপের, এটা সবই মিডিয়াম। আর এটা কি, শক্তি সবচেয়ে বেশি, শক্তি বেশি, সবচেয়ে এনার্জি সবচেয়ে বেশি। তাতে কি হয়, দেখ, একটা যে কোনো একটা তরঙ্গ যদি এরকম ভাবে তরঙ্গ আকারে যায়, তাহলে এই তরঙ্গের এনার্জির একটা ফর্মুলা আছে, E সমান h নিউ। এগুলো তোরা উঁচু ক্লাসে ক্লাস 11-12 গিয়ে জানবি। হ্যাঁ, E সমান h নিউ, যেখানে h টা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউটা হচ্ছে কি কম্পাঙ্ক,
ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটা তোরা এন দিয়েও তোরা পড়েছিস, ভি সমান এন ল্যামডা, পড়িস নি? তাহলে এনার্জিটা তোরা জানিস ই সমান এইচ নিউ, যেখানে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে যে কোনো জিনিসের যে কোনো পার্টিকেল বা যে কোনো যদি ওয়েভ আকারে যায়, তাহলে সেই ওয়েভের এনার্জির ফর্মুলা এইচ নিউ। তারপর আমি বুঝতে পারছি এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট, তার মানে এইটা আমি বুঝতে পারছি এই নিউ এর সাথে সমানুপাতিক। যত এই নিউ বাড়বে, কম্পাঙ্ক বাড়বে, তত এনার্জি বাড়বে। আচ্ছা, কম্পাঙ্ক বাড়বে মানে কি? কম্পাঙ্ক বাড়বে মানে কি? অ্যাকচুয়ালি কম্পাঙ্ক জিনিসটা কি তোরা 9 বোধহয় পড়েছিলি, আমি আরো বলে দিচ্ছি। তার কোন একটা তরঙ্গ এরকম করে যাচ্ছে, কম্পাঙ্ক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে কতবার এরকম করে কাঁপবে। তাহলে এই একটা তরঙ্গ আছে, আর একটা ধর এরকম তরঙ্গ আছে, দেখতো কোনটা বেশি কাঁপছে? এইটা প্রতি সেকেন্ডে এটা বেশি কাঁপছে, তাহলে এর কম্পাঙ্ক কি বেশি। আর তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল? ল্যামডা, যেটা এই পিক টু পিক যে ডিস্টেন্স, এটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে বলতো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম? উপরটা, অর্থাৎ যার কম্পাঙ্ক কম, যে কম্পন কম করবে, এরকম করে আস্তে আস্তে যাবে, তার কি তরঙ্গ দৈর্ঘ্যটা বড় বড়। আর যার কম্পাঙ্ক বেশি এরকম করবে, কাঁপবে, তার কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট ছোট হবে। তাহলে এটা কিন্তু বিপরীত টাইপের সম্পর্ক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার কম্পাঙ্ক কম, যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, উল্টো সম্পর্ক। এবার তাহলে আমি বলেছি শক্তি কার সবচেয়ে বেশি? গামারের শক্তি সবচেয়ে বেশি। গামারের যদি শক্তি বেশি হয়, এনার্জি বেশি হয়, তার মানে কি বেশি? কম্পাঙ্ক বেশি। তাহলে গামারের কম্পাঙ্ক কি হয়? সবচেয়ে বেশি হয়, হলো। আর তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কম। এগুলো মনে রাখতে হবে। একই হবে তাহলে এই নিয়ম অনুযায়ী আলফার এটা কি হবে? কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক কি হবে? এনার্জি কম মানে কম্পাঙ্ক কম, নিউ কম। আর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তাহলে। আর এটা তো মিডিয়াম, সবই মিডিয়াম টাইপের হবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিকে তোদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ তে থাকে। বলবে বা সে সত্য মিথ্যা ওখানেও থাকতে পারে। কি বলবে? যে আলফা কণা এবং গামা, আলফা এবং গামা এই দুটোর মধ্যে কার, বা আলফা বিটা গামা তিনটাই দিয়ে দিল, বলছে এদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে লেখো। তো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে লেখো যদি বলে, তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি। শক্তি কার বেশি? গামার। তার মানে অ্যাকচুয়ালি এটা কি হবে? তাহলে এরকম হবে, আলফা সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর গামা, গামার সবচেয়ে কম। যদি তরঙ্গ দৈর্ঘ্য বলি, যদি কম্পাঙ্ক বলি, তাহলে এটা উল্টে যাবে। এরকম করে এগুলো থাকে, হলো। বুঝতে পারলি এই জায়গাটা? এরপরে কি আছে? এরপরে হচ্ছে ভেদন ক্ষমতা। যে কোনো জিনিস ভেদ করে দাও। তোরা বুঝতেই পারছিস যার এনার্জি বেশি, ধর যদি কোন একটা পার্টিকেল, ছোট ক্ষুদ্র একটা পার্টিকেল যদি আমি ছুড়ে দিই, ধর ধর আমি ধরে নে একটা পার্টিকেল, ধর এই পেনটা আসছে, প্রচুর এনার্জি নিয়ে আসছে, তাহলে এই বোর্ডটা কি করবে? বোর্ডটা কি হবে? ফুটো করে ঢুকে ওদিকে চলে যাবে, হলো। আর যদি কম এনার্জি নিয়ে আসে, তাহলে কি হবে? ও ফুটো করতে পারবে, পড়ে যাবে। তাহলে ভেদ করে দেওয়ার ক্ষমতা কার বেশি হবে? যার এনার্জি বেশি। কার এনার্জি বেশি এখানে বলেছিলাম? গামার। গামার ভেদন ক্ষমতা কি হবে? ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আর এটা কি হবে? কম হবে, এটা তো মিডিয়াম হবে, সবকিছু মিডিয়াম বললাম, হলো। আর একটা কি? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মানে কি? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মানে যদি কোন একটা গ্যাসিয়াস মিডিয়াম নেই, গ্যাসীয় মাধ্যম নেই, এবং সেখানে যদি আলফা বিটা গামা রশ্মি, যদি আলফা বিটা গামা এগুলো যদি পাঠানো হয়, তাহলে গ্যাসের যে কণাগুলো থাকে, ওই কণাগুলোতে যখন কলিউশন করে, সংঘর্ষ করে এই পার্টিকেল গুলো, আলফা বিটা গামা গুলো, তখন কি হয়? যে ওই গ্যাসকে আয়নিত করে। গ্যাসকে আয়নিত করে মানে গ্যাসের একটা ইলেকট্রন মানে বের করে বা নেয়, এরকম হয়। গ্যাসকে প্লাস মাইনাসে ভেঙে দেয়, এটা এই জিনিসটা। এই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার বেশি? আমি একটা এক্সাম্পল দিই। ধর তোর হাতে একটা বল আছে, তুই দেওয়ালে ছুড়ে মারলি, ঠিক আছে? একটা বল আছে, তুই দেওয়ালে ছুড়ে মারলি। তো দেওয়ালে ছুড়ে মারলে তোর, মনে করে দেখতো, দেওয়ালে ছুড়ে মারলে একটা
বস্তু যখন যদি বেশি স্পিডে যায়, বেশি এনার্জি নিয়ে যায়, তাহলে ও এরকম করে ছিটকে বেরিয়ে যাবে। আর যদি কম এনার্জি নেয় তাহলে কি হবে, ওখানে সংঘর্ষ করে আর যেতে পারবে না, ওর গা বেয়ে পড়বে। অর্থাৎ যে যত স্পিডে যাবে সে তত এই সংঘর্ষটা বেশিক্ষণ করবে না, ছিটকে বেরিয়ে যাবে। আর যে যত স্লো যাবে সে সংঘর্ষটা অনেকক্ষণ ধরে করবে, স্লো যাচ্ছে। সংঘর্ষ কলিশন অনেকক্ষণ ধরে করা মানে সেখানে কিন্তু আয়নের আয়নিত করার ক্ষমতাটা আরো বেশি। আর যদি সংঘর্ষ বেশি না করতে পারে, ছিটকে বেরিয়ে যায়, তাহলে কি আয়নিত করতে পারবে? ওকে আয়নিত করতে পারবে না। তাহলে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কার? যে যত এনার্জি কম, যার যত, সে তত সংঘর্ষ করবে, যে স্লো যাবে দিয়ে। কার সবচেয়ে বেশি হবে আয়নিত করার ক্ষমতা? তাহলে কার এনার্জি কম? আলফার। তাহলে এর হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, আয়নিত করে আর এর আয়নিত করে না বা কম। এটা তো সবই মিডিয়াম, বুঝতে পারলি? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে হিলিয়াম 24 কণা আর এই যে এটা থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে আলফা কণার ভর। আলফা কণার ভর কত বুঝতে পারছিস? উপরে 4 আছে, ভর সংখ্যা 4 আছে। তার মানে কি, ভর সংখ্যা 4 মানে হচ্ছে যে ওদের এই আলফা কণার ভরটা হচ্ছে ওদের প্রোটনের ভরের কত গুণ? 4 গুণ। প্রোটনের ভরের 4 গুণ, প্রোটনের ভরের 4 গুণ। এটা হচ্ছে কার? আলফা কণার ভর। নিচে যেটা 2 আছে, এটা প্রোটন সংখ্যা মানে প্লাসের সংখ্যা। আর আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্লাস থাকে, বাইরে ঠিক ততগুলোই মাইনাস থাকবে, ইলেকট্রন থাকবে। তো সেই অনুযায়ী এই দুইটা কি? আধানের সংখ্যা। তাহলে আধান যদি বলা হয়, আধান হচ্ছে ইলেকট্রনের যা আধান তার কত? ইলেকট্রনের যা আধান তার 2 গুণ। ইলেকট্রন আধান কত জানিস? 1.6 into 10 to the power minus 19 কুলম ইন্টু 2 গুণ করলে অ্যাকচুয়ালি মাইনাস থাকবে, তাই তো? কিন্তু মনে রাখবে, আলফা কণা সর্বদাই ধনাত্মক ধর্মী, আলফা কখনো ঋণাত্মক ধর্মী না। আলফা কণা ঋণাত্মক ধর্মী না, আলফা কণা কিন্তু ইলেকট্রনের মতো না, সেই জন্য একটা প্লাস নেব। আধানের পরিমাণটা ইলেকট্রনের মতো কিন্তু নেগেটিভ না, পজিটিভ ধর্মী। তাহলে গুণ করলে কত হবে? 3.2 into 10 to the power minus 19 কুলম। এই হচ্ছে আধানের মান, বুঝতে পারলি? না, এখানে মাইনাস থাকবে না। এটা হচ্ছে আলফা কণা হচ্ছে ধনাত্মক ধর্মী, ঠিক আছে? এটা ঋণাত্মক না। এটা আধানের মানটা ইলেকট্রনের আধানের মান মানে সমান, কিন্তু ইলেকট্রন নেগেটিভ ধর্মী ছিল তাই মাইনাস দিচ্ছিলাম, এটা পজিটিভ ধর্মী তাই প্লাস। একইভাবে বিটা কণা যদি বলি, বিটা কণার ক্ষেত্রে বলতো ভর কত হবে? এর ভর পুরো ইলেকট্রনের ভরের সমান। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 into 10 to the power minus 31 কেজি, এটা, তাই না? আর এটা কত রে? আর এই যে মাইনাস 1 আছে, তার মানে এর আধান কত? এর আধান হচ্ছে, তোরা জানিস ইলেকট্রনের যা আধান কত? -1.6 into 10 to the power minus 19 কুলম। এখানে মাইনাস হবে, এটা হচ্ছে বিটা কণা। অর্থাৎ বিটা কণাটা ইলেকট্রনের সমতুল্য। ইলেকট্রনের যা জিনিস আছে, ইলেকট্রনের মতো সেম ভর, ইলেকট্রনের মতো সেম আধান, ঠিক আছে? এই গেল আলফা, বিটা, গামার প্রপার্টি। এগুলো আগে প্রথম জানতে হবে, তারপরে চ্যাপ্টারটা ভালো বুঝতে পারবি। এটা ইন্ট্রোডাকশন বলতে পারিস। কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন একটা মাধ্যমিক ক্ষেত্রে থাকবে, 100% থাকবে। এখান থেকে এই যতগুলো আমি ইনফরমেশন বললাম, এই টোটাল ইনফরমেশন থেকে মিনিমাম একটা থাকবে শর্ট কোশ্চেন, ঠিক আছে? বলতে পারে ভেদন ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও, তারপরে বলতে পারে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজাও, শক্তির ক্রম অনুযায়ী সাজাও, কম্পাঙ্কের ক্রম অনুযায়ী সাজাও, আয়নিত করার ক্রম অনুযায়ী সাজাও, এরকম টাইপের, ঠিক আছে? তোরা একটা জিনিস সিম্পল জিনিস মাথায় রাখবি, যে গামার এনার্জি বেশি তাই গামার ভেদন ক্ষমতা বেশি, তাই গামার কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কম। আর গামার কি? গামার যেহেতু বেশি গতিবেগে যায় তাই আয়নিত করতে পারে না, ফুটো করে চলে যায়, তাহলে আয়নিত করার ক্ষমতা কম। এই কটা জিনিস মনে রাখবি, ঠিক আছে? দেখ, এবার হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আমাদের আধুনিক ফিজিক্সের জগতে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রেডিও অ্যাক্টিভিটি,
খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের আধুনিক ফিজিক্সে, মানে খুবই কাজের এটা। তেজস্ক্রিয়তা কি জিনিস? রেডিওঅ্যাক্টিভিটি হচ্ছে মানে প্রথম দিকে যদি ধরা হয় বেকারেল, ফার্স্টের দিকে বেকারেল পর্যায় সারণীতে দেখছে, ওই যে তোরা পর্যায় সারণী পড়েছিস, পর্যায় সারণীতে দেখছে কিছু কিছু ভারী, কিছু না, প্রথম মনে হয় রেডিয়াম ইউরেনিয়ামটা কি ছিল? ইউরেনিয়াম একটা মৌল, যে ইউরেনিয়ামটা বেকারেল দেখলো যে ওই ইউরেনিয়াম পরমাণু থেকে অটোমেটিক ওখান থেকে এক ধরনের অদৃশ্য একটা রশ্মি বা কণা বেরিয়ে আসছে। সেই যে রশ্মি যেগুলো আলফা বিটা গামা একটু আগে বললাম, সেই রশ্মিগুলো অটোমেটিক বেরিয়ে আসছে পরমাণু থেকে। অটোমেটিক, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, অটোমেটিক, স্বতঃস্ফূর্ত। তাহলে এই স্পন্টেনিয়াস এই যে নির্গত হচ্ছে, এই যে আলফা বিটা গামা রশ্মি বের হচ্ছে, এই জিনিসটা প্রথম বেকারেল বললো যে এটা ইউরেনিয়ামের একটা নিজস্ব প্রপার্টি, ইউরেনিয়ামে একমাত্র দেখা যায়, এটা একটা ব্যতিক্রম মানে মৌল ইউরেনিয়াম, সেটাও প্রথম বললো। তারপরে তখন মাদাম কুরি এলো কিছু বছর পরে, মাদাম কুরি দেখলো যে না, এটা শুধু ইউরেনিয়াম বলে না, আরো আছে, যেমন যেমন তোর পোলোনিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে রেডিয়াম, এইসব আরো কিছু কিছু মৌল ও আবিষ্কার করলো, সেগুলোতে দেখা যাচ্ছে সেম ঘটনা দেখা যাচ্ছে, যাদের পরমাণু নিউক্লিয়াস থেকে এই আলফা বিটা গামা রশ্মি নির্গত হচ্ছে। তখন ও বললো, কুড়ি বয়সে বললো যে না, এটা কোনো ব্যতিক্রম জিনিস না, এই যে ঘটনাটা আলফা বিটা গামা রশ্মি বেরোচ্ছে, এটা ব্যতিক্রম না, এটা একটা প্রপার্টি, এটা একটা ধর্ম পর্যায় সারণী, যে পর্যায় সারণীতে যেগুলো অপেক্ষাকৃত ভারী মৌল, কত 225 না কত তার বেশি ভর সংখ্যা, দেখে নিবি বইয়ে, এই যার এই অপেক্ষাকৃত ভারী মৌল যেগুলো, সেইগুলোতে একমাত্র এইসব ঘটনাগুলো দেখা যায়। তখন সেই জিনিসটা ও প্রথম নাম দিল যে তেজস্ক্রিয়তা। এই ধর্মটা হচ্ছে তেজস্ক্রিয় ধর্ম, যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি স্বতঃস্ফূর্ত ভাবে, অটোমেটিক ভাবে যদি এই ধরনের রশ্মিগুলো বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার ফলে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনের পরে যে এই ধরনের অদৃশ্য রশ্মি বেরিয়ে আসার ফলে পরমাণুগুলো চেঞ্জ হয়ে যায়, পরমাণুগুলো চেঞ্জ হয়ে যায়, এই ঘটনাটাকে বলছে তেজস্ক্রিয়তা। পরমাণু চেঞ্জ হয়ে যায় মানে এখানে একটা দারুণ জিনিস আছে, কোন একটা পরমাণু আছে যার কেন্দ্রে নিউট্রন, প্রোটন আর নিউট্রন আছে এরকম ভাবে, আর ইলেকট্রন গুলো ঘুরছে। দেখা যাচ্ছে যখনই এখান থেকে ওই যে আলফা বিটা গামা রাশি গুলো বেরিয়ে আসছে, আলফা বিটা বা গামা গুলো বেরিয়ে আসছে, তখনই দেখা যাচ্ছে যে এই আলফা বিটা গামা রাশি এগুলো বেরিয়ে যাওয়ার ফলে যে পরমাণুটা পড়ে থাকছে লাস্টে অবশিষ্ট, সেই পরমাণুটা দেখা যাচ্ছে যে আর সেই পরমাণু থাকছে না, আগে যে পরমাণুটা ছিল বা আগে যে মৌলটা ছিল সেই মৌল না, অন্য মৌলে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে জিনিসটা হচ্ছে, এটাকে হচ্ছে মূলান্তর বলছে, মূলান্তর বলছে। মূলান্তর মানে এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তো মূলান্তর ঘটছে, তার মানেটা এখানে বোঝা গেল। আর তার আগে আমরা জানি যে কোনো পরমাণু এক পরমাণু থেকে অন্য পরমাণু তখনই চেঞ্জ হবে যদি তার নিউক্লিয়াস গুলো চেঞ্জ হয়। নিউক্লিয়াস মানে কোনগুলো? নিউক্লিয়াসের মধ্যে থাকা কণাগুলো। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন হলেই কিন্তু মৌল চেঞ্জ হবে। ইলেকট্রন একটা দুটো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ওই মৌলই থাকে, শুধু প্লাস মাইনাস হয়। যেমন ধরো যদি বলি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়াম 11। সোডিয়ামের ক্ষেত্রে বলতো তাহলে নিউক্লিয়াস থাকে, ওর বাইরে দুটো ইলেকট্রন, 11 কে ভাঙলে কি হবে? 2 আর 7, 2 আর কতটা? 2, 8 আর 1। তাহলে ইলেকট্রন দুটো, এই কক্ষে 8টা থাকলো, আর তার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকলো। যদি এই বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, এই একটা ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে কি হলো? এই কক্ষপথটা থাকলো না, বাইরের কক্ষপথটা দিয়ে কি হলো? একটা ইলেকট্রন যেহেতু বেরিয়ে গেল, তাই এনে কি হবে? প্লাস হয়ে যাবে। ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে যটা ইলেকট্রন বেরিয়ে যাবে তটা প্লাস হবে। তার মানে এটা সোডিয়াম পরমাণু থাকলো, কিন্তু আয়নিত হয়ে গেল, তাই প্লাস মাইনাস হয়ে গেল। তাহলে মৌলের পরিবর্তন হলো? মৌলের পরিবর্তন হলো না। ইলেকট্রন যদি বাইরের কক্ষপথে ইলেকট্রন যদি চলে যায়, যাওয়া আসা করে, তাহলে কিন্তু মূলান্তর ঘটে না। কিন্তু যদি পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন নিউট্রন গুলো চেঞ্জ হয়ে যায়, আচ্ছা তোরা বলতো পরমাণুর মাথা কোনটা, মস্তিষ্ক কোনটা বলে? নিউক্লিয়াস।
তো নিউক্লিয়াস যদি পরমাণুর মস্তিষ্ক হয় আর সেই মস্তিষ্কটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মৌল থাকবে? মৌল নিশ্চয়ই চেঞ্জ হবে। সেই জন্য বলছি যে পরমাণুর মস্তিষ্ক নিউক্লিয়াস সেইটা যদি চেঞ্জ হয় তাহলে সেই পরমাণুটা অন্য পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হয়, মূলান্তর ঘটে। তো দেখা যায় যে এই আলফা, বিটা আর গামা এই তিনটে রশ্মি নির্গত হওয়ার ফলে দেখা যাচ্ছে এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ মূলান্তর ঘটে যাচ্ছে। তাহলে উল্টাভাবে আমি বলতে পারি না যে মূলান্তর একমাত্র পরমাণুর নিউক্লিয়াসের চেঞ্জের কারণেই হয়। তাহলে আলফা, বিটা, গামা রশ্মি পরমাণুর নিউক্লিয়াসের চেঞ্জের জনিত কারণে হচ্ছে না ইলেকট্রনের চেঞ্জের জনিত কারণে হচ্ছে? নিশ্চয় নিউক্লিয়াসের পরিবর্তনের জন্যই হচ্ছে আলফা, বিটা, গামা রশ্মি বেরোচ্ছে। তাই আমরা বলতে পারি এই যে আলফা, বিটা, গামা রশ্মি বেরিয়ে যাওয়া অর্থাৎ তেজস্ক্রিয়তা, এটা একটা নিউক্লিয় ঘটনা। বুঝতে পারলি? তাহলে এটা পরীক্ষায় খুবই আসে মাধ্যমিকে। কোশ্চেনটা হচ্ছে এটা যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোরা খাতায় লিখে রাখবি। আমি অ্যান্সারটা একবার বলছি, তোরা শুনে নিয়ে খাতায় লিখবি। কি বলবি? যে কোনো মৌল, প্রথমে যে মেন জিনিসটা বলবি যে কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন হলে মৌলটি এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তর হয়, অর্থাৎ মূলান্তর ঘটে। এখন কোন পরমাণুর থেকে আলফা, বিটা, গামা রশ্মি যদি বেরিয়ে যায় অর্থাৎ তেজস্ক্রিয় বিঘটন হয়, তেজস্ক্রিয় বিঘটন মানে তেজস্ক্রিয় বেরিয়ে যাওয়া, তেজস্ক্রিয় বিঘটন হয়, তাহলে দেখা যায় ওই মৌলটি তেজস্ক্রিয় বিঘটনের ফলে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে। তেজস্ক্রিয় বিঘটনের ফলে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে, এর অর্থই হচ্ছে যে মৌলটি কি, মৌলের এই আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়া বা তেজস্ক্রিয়তা এই ঘটনাটা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা। কারণ নিউক্লিয়াস জনিত ঘটনার ফলেই মৌলটি এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হয়। অর্থাৎ বলা যেতে পারে যে এই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। ঠিক আছে? এই কোশ্চেনটা এরকম করে গুছিয়ে লিখতে হবে, পরীক্ষা আসে। দেখ এবার তোদের পরীক্ষা এটাও খুব দেয় যে কোন একটা নিউক্লিয় বিক্রিয়া দিয়ে দেবে, যে বলবে এতটা কি বেরোলো, ভর সংখ্যা বেরোলো। দেখ আমি বলি উদাহরণ দিয়ে একটা, ধর বললো তোকে ইউরেনিয়াম 235 ঠিক আছে, একটা মৌল 236 এখান থেকে বললো দুটো আলফা কণা বেরিয়ে গেল, ঠিক আছে, দুটো আলফা কণা বেরিয়ে গেলে যে মানে মৌলটা পড়ে থাকলো, মূলান্তর ঘটলো, সেই মৌলের এই যে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কত, এটা বের করতে হবে। তা প্রোটন সংখ্যা, পারমাণবিক ভর, যেটা ভর সংখ্যা, সেটা কত হবে? দেখ দুটো আলফা কণা বেরিয়ে যাওয়া মানে নিশ্চয়ই প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, মানে বিক্রিয়ার এদিকে লিখি। আচ্ছা বলতো আলফা কণা মানে কি কণা বললাম একটু আগে? হিলিয়াম 24 হচ্ছে আলফা। এখানে কটা বেরিয়ে গেছে? দুটো হিলিয়াম 24 বেরিয়ে গেছে বলে কিন্তু ওদিকে লিখছে, ওটা প্রোডাক্টের দিকে। এবার দেখতো এই যে দুটো হিলিয়াম 4 মানে কিন্তু অ্যাকচুয়ালি 4 কটা আছে? 4 দুটো আছে, মানে কত? 8। তাহলে এই 8 এখান থেকে কমে যাবে, বেরিয়ে গেছে তো, এটা ওদিকে চলে গেছে, বেরিয়ে গেছে। সেটা যদি এদিকে নিয়ে আসে তাহলে মাইনাস হচ্ছে। 236 থেকে 8 বিয়োগ কর, কত আসছে? 227 হলো। আর এখানে 2 আছে, তাই তো? কটা 2? দুটো 2, কটা? 4 হচ্ছে। তাহলে প্রোটন সংখ্যা 4 কমছে, কত হচ্ছে? 88, 228টা হবে। তাহলে এই নতুন যে মৌলটা তৈরি হলো তার ভর সংখ্যা 228 আর কত? প্রোটন সংখ্যা কত? 88। এই ধরনের কোশ্চেন থাকে। এবার এটা শুধু দুটো আলফা কণা বললাম, এখানে বিটা কণা দিয়েও বলতে পারে। ধর যদি বলে ইউরেনিয়াম 236 থেকে 3টে বিটা কণা বেরিয়ে যাচ্ছে, 3টে বিটা কণা বেরিয়ে যাচ্ছে। 3টে বিটা কণা মানে আমি কি বলেছিলাম? দেখ এক্স একটা মৌল, বিটা কণা মানে আমি বলেছিলাম যে -10 ইলেকট্রনের মতো, তাই তো? এখানে 3টে বেরিয়ে যাচ্ছে। দেখ তো ভর সংখ্যা 0ই আছে, তুই যটাই বিটা বেরিয়ে যাক ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে? এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হবে না, মানে ভর সংখ্যা 236। একবার মাধ্যমিকে এটা এসেছিল যে কোন তেজস্ক্রিয়তার ফলে কোন রশ্মিটি নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এটা এসেছিল না, এটা এসেছিল মনে হয়, যে বিটা রশ্মি নির্গত হওয়ার ফলে কোন একটা তেজস্ক্রিয় মৌলের বিটা রশ্মি নির্গত হওয়ার ফলে তার ভর সংখ্যা কত পরিবর্তন হয়? পরিবর্তনই হয় না, ঠিক আছে?
যদি বলে আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে ভর সংখ্যা কত পরিবর্তন হয়, তাহলে 4 একক কি হয়, কমে যায়। একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে 4টে কমে যাবে, ঠিক আছে। দুটো বেরিয়ে যাওয়া মানে 4 দুগুণে 8টা কমে যাবে, কমলো যেটা। কিন্তু বিটা রশ্মি নির্গত হওয়ার ফলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না। কিন্তু দেখ প্রোটন সংখ্যা দেখতো -1 আছে, -1 অ্যাকচুয়ালি ওদিকে গেলে কি হয়, +1 হয়। ওখানে কি হচ্ছিল, ওখানে বিয়োগ হচ্ছিল, আর এখানে কি হবে, যোগ হবে, ঠিক আছে। এটা -1, তাহলে এখানে যোগ হলে কত হলো, 92 রাখে 93। তো এটাও এগুলো আছে যে বিটা কণা নির্গত হওয়ার ফলে ওদের প্রোটন সংখ্যা 1 একক বেড়ে যায়, 1 একক কমে যায়, একই থাকে, এরকম ভাবে থাকবে না। হ্যাঁ 3টে আছে, হ্যাঁ সরি 3টে আছে, তোমার 3টে 1 আছে, 3টে 1 এখানে যোগ হবে, তাহলে কত হচ্ছে 75, ঠিক বুঝতে পারলে। তাহলে বিটা কণা নির্গত হলে 1 একক কি হয়, বেড়ে যায় ঘুরিয়ে। তাহলে এই হচ্ছে তোদের। এবারে এটাকে মিক্স করে দিতে পারে, তোদের একটা বাড়ির কাজ থাকলো আমার করে দেখাস তো। সেটা হচ্ছে ইউরেনিয়াম 236 92, এখান থেকে 6টা আলফা কণা ও 5টা বিটা কণা বেরিয়ে গেল, এই এতটা বেরিয়ে গেল, দিয়ে তোকে বের করতে হবে যে পরমাণুটা তার ভর সংখ্যা এই সংখ্যা কত বের করতে হবে। এটা বাড়ির কাজ থাকলে এটা করে আমাকে দেখাস। আচ্ছা তেজস্ক্রিয়তার একক কি, তেজস্ক্রিয়তা হচ্ছে যে কোনো একটা পরমাণু, সেই পরমাণু থেকে আলফা বিটা গামা রাশি বেরিয়ে আসছে, তার মানে কি ও ডিসইন্টিগ্রেশন হচ্ছে। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে বিঘটিত হওয়া, মানে বেরিয়ে যাওয়া কিছু। তাকে ইন্টিগ্রেশন মানে যোগ করা, যোগ হচ্ছে, আর ডিসইন্টিগ্রেশন মানে কি বেরিয়ে যাওয়া। তো এইটার একক 20 নাম অনুসারে প্রথম এর এককটা হয় 20, 20। কিন্তু ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য এর ব্যবহারিক এককটা 20 হিসেবে ধরা হয় না। এর ব্যবহারিক একক সাধারণত বেকারেল, বেকারেল, ঠিক আছে, বা এটাকে আরেকটা বলা হয় ডিপিএস, ডিপিএস ধরা হয়। ডিপিএস এর ফুল ফর্ম অনেকবার আসে মাধ্যমিকে। ডিপিএস এর ফুল ফর্ম কি, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, লিখে দিচ্ছি আমি, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। সম্পর্ক কি, 1 বেকারেল, এই যে 1 বেকারেল সমান হচ্ছে 3.7 × 10⁻10 ডিপিএস বা বেকারেল, এই সম্পর্ক এদের মধ্যে। আমরা যখন ল্যাবরেটরিতে আমরা এবিসিতে যখন প্র্যাকটিক্যাল করতাম এই সবগুলো নিয়ে, আমার রেডিয়েক্টিভ নিয়ে অনেক আমরা প্র্যাকটিক্যাল করেছি, সেখানে কিন্তু আমরা সব এককগুলো সব কিন্তু এই ডিপিএস এ নিয়ে নিতাম, ডিপিএস এ প্রকাশ করতাম, ঠিক আছে। আর এই তেজস্ক্রিয়তার ব্যবহার কি, আমাদের আধুনিক প্রযুক্তিতে তেজস্ক্রিয়তার প্রচুর ব্যবহার। কি ব্যবহার, তেজস্ক্রিয়তা এটা হ্যাঁ 1 সরি সিআই লিখে, বেকারেল আর ডিপিএস টা একই, আমি তো বললাম, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 20 হবে। এটা এখানে লিখেছি বেকারেল আর ডিপিএস টা একই জিনিস, তাহলে এই এখানে বেকারেল ডিপিএস বা বেকারেল লিখেছি। এবার তেজস্ক্রিয়তার ব্যবহার কি, তেজস্ক্রিয়তা সাধারণত আমাদের প্রত্নতাত্ত্বিকরা কি করে, মাটির নিচে খুঁড়ে অনেক দিন আগেকার সভ্যতাগুলো, যেমন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, এসবগুলো যে জিনিসপত্রগুলো পেয়েছে সেগুলো কত বছর আগেকার, কত হাজার বছর আগেকার, সেগুলোর বয়স নির্ণয় করার জন্য কিন্তু তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয়তার সাহায্যে আগেকার, সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আরেকটা সব কোশ্চেন থাকে যে বয়স নির্ণয় করার জন্য, হ্যাঁ মানে পুরোনো জিনিসের বয়স নির্ণয় করার জন্য কোন আইসোটোপটি ব্যবহার করা হয়, কোন তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয়, কোনটা, কার্বন C12, C14, C6, এই যে এইটা কিন্তু আমাদের কি এই বয়স নির্ণয় করার জন্য এই আইসোটোপটি ব্যবহার করা হয়। এটা দেখ আমি একটা জিনিস বলি, তোরা সাধারণত তেজস্ক্রিয় মৌল মানে কি জানিস, যে ভারী মৌল হবে, কিন্তু এটা একটা ব্যতিক্রম যে কার্বনও কিন্তু তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। কার্বন দেখ সব জিনিসের কার্বন দিয়ে তৈরি, আমাদের সবকিছু পুড়ে গেলে সে ছাই হয়ে কার্বন তৈরি করে, সেই জন্য এই কার্বনের এই আইসোটোপটা সাধারণত বয়স নির্ণয় করতে সাহায্য করে। এবার এই যে কার্বনের এটা বলি তোদের, যে কার্বন সাধারণত তোরা জানিস C12 হয়, তাই তো, C12 হয়, C6 12,
মানে C612 এটা কার্বন, কিন্তু এটা কিন্তু তেজস্ক্রিয়ত ধর্ম দেখায় না। কিন্তু এর একটা আইসোটোপ আছে, আইসোটোপটা কত C614, এটা যদি হয় তাহলে এই কিন্তু মানে তেজস্ক্রিয়ত ধর্ম দেখায়। তেজস্ক্রিয়ত ধর্ম যদি দেখায় তার মাথায় এরকম একটা স্টার চিহ্ন দিতে হয়, নিয়ম এটা। ঠিক আছে, এটা কিন্তু দেখায় না তাই দিলাম না, এটা কিন্তু দেখাইতে দিলাম। এবার আচ্ছা, তোরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো জানিস ভালো করে? জানতে হবে, এগুলো না জানলে কিন্তু এইসব চ্যাপ্টার গুলো বুঝতে পারবে না ঠিকঠাক। দেখ কি কি ছিল, আইসোটোপ, আইসোটোপ, আর কি ছিল, আইসোবার, আর কি ছিল, আইসোটোন। মেনলি এই তিনটে ছিল তোদের তোদের ক্লাসে। আইসোটোপ, আচ্ছা মনে রাখ যে ধর ওই যে C6 ওটাই নিই আমি, C612 আর C1412। তোরা মনে করে দেখতো এই উপরের জিনিসটা নিচের জিনিসটা কি? এই নিচের জিনিসটা হচ্ছে কি শুধু প্রোটন সংখ্যা, এটা কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন। আর উপরের জিনিসটা কি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউটন আর প্রোটন। তার মানে নিউটন আর প্রোটন দুটো মিলিয়ে যে সংখ্যাটা সেটা হচ্ছে 12। তাহলে বলতো শুধু নিউট্রন কটা আছে? তাহলে নিউটন প্রোটন থেকে প্রোটন যদি বিয়োগ করে দিই, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শুধু নিউট্রনের সংখ্যা। এবার যদি বলি ইলেকট্রনের সংখ্যা কটা আছে, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন, মানে 6টা প্রোটন আছে 6টা হলো। এবার আইসোটোপ লাস্টে কি দিয়ে শেষ হচ্ছে, লাস্টে কি দিয়ে শেষ হচ্ছে, প দিয়ে। তাহলে আইসোটোপ মানে লাস্টে পি দিয়ে শেষ হচ্ছে, মানে প্রোটন সংখ্যা সেম। মনে রাখার ট্রিক্স এটা আমার বানানো, ঠিক আছে? এটা কোনো লজিক না, আমি তোদেরকে মনে রাখার জন্য বলছি যে আইসোটোপ লাস্টে প আছে মানে প্রোটন সংখ্যা সেম হবে। দেখ প্রোটন সংখ্যা সেম আছে 6, কিন্তু দেখ ভর সংখ্যাটা 14 আর 12 আলাদা আছে। তাহলে এটা কি আইসোটোপ। আর একটা জিনিস মনে রাখবি, এই যদি প্রোটন সংখ্যা যদি সেম থাকে তাহলে মূলান্তর ঘটে না, অর্থাৎ যে মূলটা আছে সেই মূলটাই থেকে যায়। কিন্তু প্রোটন সংখ্যা যদি 6 থেকে 7 যায় তাহলে কিন্তু মূলান্তর ঘটে যাবে, মানে মৌলটা চেঞ্জ। যেমন আইসোবার, আইসোবার মানে কি লাস্টে কি আছে, র আছে। র মানে ভর, র মানে কি ভর সংখ্যা কি হবে, সেম হবে, ভর র। আর আইসোটোপ মানে প্রোটন সংখ্যাটা সেম হবে। দেখ তো তোরা মনে রাখতে পারবি এবার। আর আইসোবার মানে ভর সংখ্যা সেম হবে। ভর সংখ্যা সেম মানে কোনটা, ধর এটা বললাম C12 6, এদের ভর সংখ্যা কত 12। আরেকটা কি ধর N12 7 নিলাম। দেখ তো এই দুটো দেখ তো, দেখ উপরের ভর সংখ্যার সেম আছে কিন্তু দেখ প্রোটন সংখ্যা আলাদা। তাহলে কি এটা আইসোবার, ভর সংখ্যা সেম। দেখ প্রোটন সংখ্যা দেখ চেঞ্জ হয়ে গেলে মৌলটা মূলান্তর ঘটে গেছে, কার্বন থেকে নাইট্রোজেন হয়ে গেছে। আর কি আইসোটোন, টোন মানে কি লাস্টে কি আছে, তাহলে কি সেম, হ্যাঁ নিউটন সংখ্যা সেম, নিউটন সংখ্যা সেম থাকবে। বুঝতে পারলি? নিউটন সংখ্যা সেম এর উদাহরণ দেখে নেবে একবার, বুঝতে পারলে এই হচ্ছে দিয়ে তোদের নিউটন সংখ্যা সেম মানে কি বিয়োগ করে সেম থাকবে, বিয়োগ করে সেম থাকবে। যেমন এটা ঠিক আছে, প্রোটন সংখ্যা চেঞ্জ হলো, তো এরা কি আইসোটোন, দেখ বিয়োগ কর, দেখ নিউটন সংখ্যা সেম হবে। তো বুঝলি? আর আইসোটোপ প্রোটন সংখ্যা সেম, আইসোবার ভর সংখ্যা সেম, আইসোটোন নিউটন সংখ্যা হলো। এটা একটা সিলেবাসের বাইরে কিন্তু লাগবে বলে। দেখ এই যে কোন পরমাণু, এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস করাবো যেগুলো, যেটার মধ্যে অনেক ডিপলি ফিজিক্স আছে, ভালো করে বুঝতে। সেটা হচ্ছে ভর ত্রুটি, মাস ডিফেক্ট। ঠিক আছে, একটা পরমাণু আছে যার প্রোটন নিউট্রন আছে নিউক্লিয়াসে, আর বাইরে ইলেকট্রন তো আছেই। এবার এই পরমাণুটার মধ্যে এটাতে একটা তেজস্ক্রিয় পরমাণু ধরে নিচ্ছি। তো এই পরমাণুতে এই যে পরমাণুর মধ্যে থাকা যে প্রোটন আর নিউট্রন, আচ্ছা এই জিনিসটা বলার একটা জিনিস আমি তোদের বলি যে এই যে আমাদের যদি একটা আমাদের নির্দিষ্ট একটা ভর আছে, তাই তো? যেকোনো আমরা আমাদের চারিপাশে যেসব বস্তুগুলো দেখছি সবার একটা নির্দিষ্ট পরিমাণ ভর আছে, কারণ সেগুলো একটা মেটেরিয়াল, একটা বস্তুগত পদার্থ দিয়ে তৈরি, পদার্থ থাকলে তার ভর থাকবে। এবার এই বস্তুকে যদি আলোর গতিবেগে, লাইটের স্পিডে যদি গতিশীল করা হয় তাহলে এই বস্তুটার কিন্তু আর কোনো রেস্ট মাস থাকবে না, মানে স্থির ভর থাকে না।
অর্থাৎ এর মাস কিন্তু স্থির থাকবে না, মাস কিন্তু পরিবর্তন হয়। তোরা একটা সিম্পল জিনিস মাথায় রাখবি, যে কোনো একটা বস্তুকে আমরা দেখতে পাচ্ছি, একটা বাইক চলে গেল, একটা বাস চলে গেল, তা এদের এদের কিন্তু কোনো ভরের চেঞ্জ হবে না। সে বাস যা বা বাইকটা যা ভর ছিল সে চলন্ত অবস্থায় সেম ভর থাকবে। কেন? কারণ তারা লাইটের গতিবেগে যাচ্ছে না। কিন্তু যদি লাইটের গতিবেগে যায়, আলোর স্পিডে যায়, তাহলে ওই বস্তুটার কিন্তু ভর আর তার সেই ভরের মতো থাকবে না। ভর কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে, ডিক্রিজ হবে। ঠিক আছে? ভর কমতে থাকবে, অর্থাৎ হালকা হতে থাকবে, রেস্ট মাস জিরোর দিকে যাবে। এবং দেখা যায় যদি ভর আস্তে আস্তে কমে, তার সেই যে ভর সেটা কোথায় যাচ্ছে, সেই যে মাস সেটা কোথায় যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আইনস্টাইন প্রথম বললো যে কোনো একটা এম ভরের বস্তুকে যদি আলোর গতিবেগে ছোটানো হয়, সি গতিবেগে যদি ছোটানো হয়, তাহলে সেই ভরটা আস্তে আস্তে ডিক্রিজ কমতে থাকবে। এবং সেই সেই যে ভর কমছে, এবং সেই ভরটা আমি ধরে নিলাম এম ভরের, পুরো এম ভরটাই ধর কমে গেল, পুরো এম ভরটাই নিশ্চিন্ন হয়ে গেল। তা এম ভর কমে যে কোথায় গেল, এম ভরটা, ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে গেল, ভরটা শক্তিতে কনভার্ট হয়ে গেল। এবং সেই শক্তিটার মান হচ্ছে ওই ভর এবং লাইটের গতিবেগের স্কোয়ারের গুণফল, ই সমান এমসি স্কোয়ার। তাহলে যে কোনো একটা বস্তু এম ভরের বস্তুকে যদি সি গতিবেগে, আলোর গতিবেগে ছোটানো হয়, তাহলে সেই ভরটা সম্পূর্ণরূপে যদি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে সেই শক্তিটার পরিমাণ হচ্ছে ই সমান এমসি স্কোয়ার। এই জিনিসটা কার্টুনে দেখা যায়। কার্টুনে দেখবি, বেন্টেন দেখেছিস তো? আমরা দেখতাম তো, বেন্টেনে কি হয়, একটা এম্বরের বস্তু বা একটা কিছু একটা জিনিস এই ছুড়লো, হ্যাঁ, যেতে যেতে আগুন ধরে গেল, লাইট হয়ে গেল, একটা এনার্জি, হ্যাঁ, যে শত্রুর কাছে পড়লো, সেই এনার্জিটা কি হচ্ছে, এনার্জির জন্য সে উড়ে গিয়ে পড়লো, এরকম টাইপ। তাহলে কি একটা মাস, একটা ভর যেটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই সেরকম টাইপের ভাবতে পারিস। ঠিক আছে? এগুলো বাস্তবে তুই কখনোই দেখতে পাবি না, কারণ এগুলো বাস্তবে আলো, লাইট ছাড়া, লাইটের গতিবেগে আর কি গতিশীল? লাইট ছাড়া আমাদের বাস্তবে এই যে পরমাণু নিউক্লিয়াসে, এদের মধ্যে পরমাণু আছে, এরকম ভাবে তেজস্ক্রিয় একটা মৌল, তার পরমাণু আছে। তো পরমাণু নিউক্লিয়াসে কি হয়, এই প্রোটন আর নিউট্রন কখনো স্থির থাকতে পারে না, কম্পন হয়। এবং এই কম্পনের ফলে এরা একে অপরে রূপান্তরিত হয়, একে অপরে রূপান্তরিত হয়, প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন, এরকম করে রূপান্তর হয়। ঠিক আছে? এবং এই রূপান্তরটা লাইটের গতিবেগে হয়, খুব স্পিডে, লাইটের গতিবেগে। লাইটের গতিবেগে যদি কোনো একটা জিনিস রূপান্তর হয়, তা সেই জিনিসটার কি হবে, মাস কি হবে, মাস একই থাকবে না কমবে? মাস, ভরটা কি হবে, কমবে, এখনই বললাম। এবার এই জিনিসটার জন্য একটা দারুণ জিনিস দেখা যায়, যে প্রোটন আর নিউট্রন কণাগুলো যদি বাইরে আমরা ওদের ভর দেখি, তো প্রোটন এবং নিউট্রনের ভর যা হবে, ধরে নিলাম আমি, প্রোটনের ধরে নিচ্ছি আমি, তো দেখে বলবো আমি সুবিধার জন্য, যে প্রোটন আর নিউট্রনের ভর দুটো মিলিয়ে ধর 20 গ্রাম হলো। ঠিক আছে? দেখা যায় যে ওরা যখন ইন্ডিভিজুয়ালি ওদের ভর নিয়ে যোগ করলাম, তখন 20 হলো। যে দেখা গেল যখন নিউক্লিয়াসের মধ্যে আছে, তখন নিউক্লিয়াসটার ভর নিশ্চয়ই 20 গ্রাম হওয়ার কথা ছিল, কারণ নিউক্লিয়াসের মধ্যে ওই প্রোটন আর নিউট্রনই তো আছে। কিন্তু দেখা যায় নিউক্লিয়াসের মধ্যে 20 গ্রাম না হয়ে 18 গ্রাম হচ্ছে, কিছু পরিমাণ কম হচ্ছে। বুঝতে পারছিস? তাহলে ওদের ইন্ডিভিজুয়ালি বাইরে ওদের যা ভরের সমষ্টি, নিউক্লিয়াসের ভর তাই সেটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে কিছুটা কম হচ্ছে। কিছুটা কম কেন হলো? কিছুটা কম হলো ঠিক এই কারণে, যে ওদের প্রোটন এবং নিউট্রন কখনো স্থির থাকে না, ওরা সবসময় লাইটের স্পিডে রূপান্তর হয়। এই রূপান্তরের কারণে তোরা উঁচু ক্লাসে পড়বে, একটা পাই মেসন কণা আদান প্রদান করে, হ্যাঁ, ওগুলো নিয়ে তোদের নাই, তোরা এইটুকুই মনে রাখ টেনের সিলেবাসে, যে ওদের এই রূপান্তরের কারণে কি হয়, এই বারবার রূপান্তরের কারণে লাইটের স্পিডে হয়, এই লাইটের স্পিডে এই ঘটনা ঘটে বলে এখানে থাকা কিছু পরিমাণ ভর কি হয়, কমতে থাকে। এবং যে পরিমাণ ভর কমে যায় সেটা কি আকারে রূপান্তরিত হয়, এনার্জি, শক্তি রূপান্তরিত হয়। তাহলে এদের ভর আগের মতো 20 থাকবে, ইন্ডিভিজুয়ালি যা ছিল তা থাকবে, ভিতরে গিয়ে কিছুটা কম হলো। এই যে পরিমাণ ওদের ভর কম হলো সেটাকে বলছে কি, ভর ত্রুটি। ভর ত্রুটি এখানে কত, 20 - 18 কত, 2 গ্রাম। 2 গ্রাম এদের ভর ত্রুটি, যে পরিমাণ কমে গেল। এবং যে পরিমাণ ভর কমে গেল, সেই পরিমাণ ভর যদি এখানে বসে দিই এম এর জায়গায় 2, তাহলে এই 2c² কি এদের এনার্জি। তাহলে যে পরিমাণ ভর কমে গেল সেটা কি এনার্জি, শক্তিতে রূপান্তরিত হলো। এবং সেই শক্তিটাকে বলছে কি, নিউক্লিয় এনার্জি, নিউক্লিয়াসে থাকা শক্তিটা। এটাকে আমরা কাজে লাগাই আমাদের বাস্তবে, না জানবো একটু পরে জানবো। তো এইটাই হচ্ছে কি নিউক্লিয় এনার্জি। এবং এই নিউক্লিয় এনার্জির কারণেই কিন্তু এই প্রোটন আর নিউট্রন
একই জায়গায় বন্ধন আকারে থাকছে, বাইন্ড হয়ে থাকছে, বন্ধন হয়ে থাকছে, এটাকে বলছে কি বন্ধন শক্তি। এই এনার্জিটাকে বলছে কি বন্ধন শক্তি। নিউক্লিয়ার এনার্জিটাকে বলছে বন্ধন শক্তি। দেখ, একটা দুটো আলাদা করে দুটো ফ্রেন্ড সারা জীবন যদি ফ্রেন্ড থাকতে হয়, তার মানে কি তোদের দুজনের মধ্যে মতের অমিল হলেও তোদের মধ্যে একটা বন্ধন থাকা যায়, যে আমার এটা বন্ধু, তাই তো, আমার এটা ফ্রেন্ড, আমাকে তোদের মধ্যে একটা বাইন্ড বন্ধন থাকতেই হবে। ঠিক সেই রকম একই ঘরে একই নিউক্লিয়াসের মধ্যে দুটো আলাদা আলাদা কণা প্রোটন আর নিউট্রন বাস করছে দীর্ঘদিন ধরে, ওদের মধ্যে তো একটা বাইন্ডিং থাকা দরকার, সেই বাইন্ডিং এনার্জি থাকা দরকার। সেই বাইন্ডিং এনার্জিটা কি? সেই বাইন্ডিং এনার্জিটা আসছে এই ভরতুটি থেকে। এই ভরতুটি থেকে যে পরিমাণ ভর কমে গেল সেটাই এনার্জিতে কনভার্ট হলো, এবং সেই এনার্জিটাই নিউক্লিয়ার এনার্জি। সেই নিউক্লিয়ার এনার্জিটাই বন্ধন শক্তি আকারে প্রোটন নিউট্রনকে বন্ধন বাইন্ডিং করে রাখছে নিউক্লিয়াসের মধ্যে, বুঝতে পারলি? এবং সেই এনার্জি গুলো কিছু কিছু এনার্জি সেখান থেকে বেরিয়ে আসে, আলফা বিটা গামা ঋষি আকারে বেরিয়ে আসে, সেগুলো জানবো, বুঝতে পারলি? এই গেল কোর ফিজিক্স এখানকার। এবার এটা একটা সিম্পল ক্যালকুলেশন করব। দেখ, একটা পরমাণু আছে যেখানে দেখ পরমাণুর মধ্যে তো একটা প্রোটন একটা নিউট্রন থাকবে না, অনেকগুলো থাকবে। আমি ধরে নিচ্ছি একটা পরমাণু এক্স এ জেড। আমি এখনই বললাম উপরটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি প্রোটন আর নিউট্রন সংখ্যা মিলিয়ে আছে, আর নিচে জেডটা কি শুধু কি প্রোটন সংখ্যা, তাই তো? এবার একটা প্রোটনের ভর আমি ধরে নিচ্ছি এমপি, প্রোটনের মাস। তাই কটা প্রোটন আছে? জেড সংখ্যক আছে। জেড সংখ্যক প্রোটনের ভর অর্থাৎ প্রোটনের মোট ভর কত? জেড ইন্টু এমপি। এবার একইভাবে নিউট্রনের মোট ভর কত? একটা নিউট্রনের ভর এম এন ধরেছি, এম নিউট্রন। তাহলে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কটা আছে? এম মাইনাস জেড। প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটন বিয়োগ করলে নিউট্রন থাকে। এম মাইনাস জেড সংখ্যক প্রোটনের ভর কত? নিউট্রনের ভর কত? এম মাইনাস জেড ইন্টু এম এন। হলো? বুঝতে পারলে এটা? মানে একটা প্রোটনের ভর এমপি, জেডটা প্রোটনের ভর কত? এটা একটা নিউটনের ভর এম এন, এম মাইনাস জেড সংখ্যক নিউটনের ভর কত গুণ করলাম, হলো? এটা মোট ভর গেল। তাহলে বলতো নিউক্লিয়াসের ভর কত? এটা ধরে নিচ্ছি টোটাল যে নিউক্লিয়াসটা তার ভর ক্যাপিটাল এম। এবার তাহলে আমাদের হওয়া কি উচিত ছিল যে এই যে প্রোটন এবং নিউট্রনের মোট ভর অর্থাৎ এটা আর এটা যদি যোগ করি তাহলে এই এই যে নিউক্লিয়াসের ভরের সাথে ইকুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় ইকুয়াল না। এর থেকে কি হবে? বেশি হবে, অলওয়েজ বেশি হবে। নিউক্লিয়াসের ভরটা কি হয়? সামান্য পরিমাণ কমে যায়। কেন কমে যায়? ওই যে রূপান্তরের কারণে। তাহলে এটা দেখতো যোগ কর, জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন, এটা গেল। এবং এটা বেশি হয় কার থেকে? নিউক্লিয়াসের থেকে। তো নিউক্লিয়াসের ভরটা যদি বিয়োগ করে দিই তার মানে কতটা পরিমাণ বেশি সেটা পেয়ে যাবো বিয়োগ করলে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওদের মোট ভর, এটা হচ্ছে শুধু নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায় ভর। দুটোকে বিয়োগ করে দিলে কি হলো? কতটা পরিমাণ ভর কমে গেল সেটা পেলাম। তাহলে এটাই তো কতটা পরিমাণ ভর কমে গেল, সেটাই তো ভর ত্রুটি। এবং ভর ত্রুটির সাথে যে পরিমাণ ভর কমে গেল, এই যে ভর ত্রুটিটা, এর সাথে যদি আলোর গতিবেগের স্কোয়ার যদি গুণ করে দিই অর্থাৎ এমসি স্কোয়ার, তাহলে সেটা এটা ভর ত্রুটিটাকে আমি ডেল্টা এম দিয়ে চিহ্নিত করছি, ডেল্টা এম। তাহলে বন্ধন শক্তি কত হবে? বন্ধন শক্তি কত হবে? বন্ধন শক্তি হবে যে ডেল্টা এম সি স্কোয়ার। যে পরিমাণ ভর কমে গেল তার সাথে সি স্কোয়ার গুণ করতে হবে, সেটা তো এনার্জিতে কনভার্ট হলো। বসাতো ডেল্টা এম কত? জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম, এটার সাথে কি হবে? সি স্কোয়ার গুণ হবে। এই হচ্ছে বন্ধন শক্তি। এটা একটা সিম্পল ক্যালকুলেশন, এগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বলতে পারে যে বন্ধন শক্তি কত, এখানে মানগুলো বলে দিতে পারে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবি বাড়িতে। আজকে এই পর্যন্ত থাকলো। তাহলে তোরা বাকিটা মানে তাদের বাকি যেটুকু আছে সিলেবাস সেটা আমি নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসবো। নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয়ার সংযোজন, ওগুলো ওটা ওখান থেকেও মাধ্যমিকে খুব কোশ্চেন আসে। তোদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, নোটিফিকেশন অন করে রাখিস যাতে পরের ভিডিওটা তাড়াতাড়ি পাস। ওকে, ভালো থাকিস তাহলে।